Today we discuss about taxonomy. The term taxonomy is derived from two Greek words, that is, first one taxis and second one nomos. Taxis means arrangement, and nomos means the law. তাহলে এখানে আমরা যে দুটো টার্ম পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ল। তো এখানে কি বলছে না, আমাদের এই আর্থে যে টোটাল অর্গানিজমগুলো প্রেজেন্ট আছে, লিভিং বিংস যেগুলো প্রেজেন্ট আছে, তো তাদেরকে আমরা সেভারাল গ্রুপে ইন্ট্রোডিউস করে নেব বা গ্রুপিং করে নেব তাদের। তো এই গ্রুপিংয়ের জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে, ঠিক আছে? আর ট্যাক্সোনমি হচ্ছে ওই সমস্ত রুলসগুলো প্রোভাইড করবে। ট্যাক্সোনমির যদি আমরা ডেফিনেশন বলি, তাহলে ডেফিনেশন কি বলবো? ডেফিনেশনে আমরা বলবো দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, ডেফিনেশন, দ্য branch of science that deals with the principles and procedure of identification, nomenclature and classification. of organism. তাহলে দেখো, ট্যাক্সোনমি ডেফিনেশন আমরা এভাবে বলতে পারি, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিওর অফ আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। তো এই যে ট্যাক্সোনমি যে টার্মটা রয়েছে, এই টার্মটা ফার্স্ট কয়েন কে করেন? দ্য টার্ম taxonomy was coined by A.P.D. Candolle in 1813. তাহলে দেখো, ট্যাক্সোনমি টার্ম, the term taxonomy was coined by A.P.D. Candolle in 1813. ঠিক আছে, এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস is known as the father of taxonomy. ঠিক আছে, আমরা ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলবো। কেন বলবো? কারণ হচ্ছে এই যে ট্যাক্সোনমিতে যে সমস্ত রুলসের কথা বলা আছে বা মেনশন করা আছে, ওই সমস্ত রুলসের most of the rules are provided by Carolus Linnaeus. For that, Carolus Linnaeus is known as the father of taxonomy. তো এবার চলে এসো, ট্যাক্সোনমির সঙ্গে সঙ্গে প্যারালালি একটা ওয়ার্ড আছে, সেটা কি? সেটা হচ্ছে সিস্টেমেটিক্স।
তো এই সিস্টেমেটিক্সটা আমরা কাকে বলবো? সিস্টেমেটিক্স হচ্ছে এখানে ট্যাক্সোনমির যে সমস্ত কম্পোজিশানগুলো রয়েছে বা প্রসিডিওরগুলো রয়েছে, যেমন আইডেন্টিফিকেশান, তারপর হচ্ছে নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশান অফ অর্গানিজম, এর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অর্গানিজমের ইভলিউশনারি হিস্ট্রিটাকে স্টাডি করব। ঠিক আছে? তাহলে আমরা সিস্টেমেটিক্সের ডেফিনেশনটা এরকমভাবে বলতে পারি, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স the branch of science that deals with identification, nomenclature classification and the evolutionary history of organisms। ঠিক আছে? তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে, ট্যাক্সোনমিতে আমরা শুধুমাত্র আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার আর ক্লাসিফিকেশান করব, বাট সিস্টেমেটিক্সে এই তিনটের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অর্গানিজমের ইভলিউশনারি হিস্ট্রিটাও আমরা স্টাডি করব। ইভলিউশনারি হিস্ট্রি বলতে কীভাবে এই আর্থে কোনো একটা অর্গানিজমের ডেভেলপড হয়েছে, ঠিক আছে, ফার্স্ট কীভাবে তারা এই ওয়ার্ল্ডের সঙ্গে তাদের ইন্ট্রোডিউস হয়েছে, তো সেটা হচ্ছে আমরা সিস্টেমেটিক্সে স্টাডি করব। ঠিক আছে, চলো এবার তাহলে আসছি বেসিক ফাংশনস। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক ফাংশনস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির বেসিক ফাংশনসগুলো কী কী আছে? বেসিস ফাংশনস যদি আমরা দেখি তাহলে ফার্স্ট আমাদের যেটা আছে, ফার্স্ট ওয়ান হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশান বিষয়টাতে আমরা এখানে কি করব? আইডেন্টিফিকেশানে হচ্ছে ফার্স্ট যে জিনিসটাকে আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশান। এই যে ক্যারেক্টারাইজেশান টার্মটা ইউজ করলাম, এখানে আমরা কি করব না, এখানে আমরা কোনো একটা অর্গানিজমের যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, লাইক মরফোলজিক্যাল ক্যারেক্টার, anatomical character, physiological character, এটসেট্রা। এই সমস্ত যে ক্যারেক্টার্সগুলো প্রেজেন্ট আছে কোনো একটা অর্গানিজমে, ওগুলোকে আমরা একটা নোট করে নেব, শর্ট নোট করে নেব। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলছি ক্যারেক্টারাইজেশান। এবার দেখো, কোনো একটা অর্গানিজমের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা নোট করে নিই তাহলে কি হবে, নেক্সট টাইমে আমি যদি ওই অর্গানিজমটাকে দেখি তাহলে আমি তাকে ইজিলি মার্ক করতে পারবো, তাই তো? তো এই প্রসেসটাই হচ্ছে আইডেন্টিফিকেশান। তাহলে আইডেন্টিফিকেশানকে আমরা এরকমভাবে বলতে পারি, আইডেন্টিফিকেশান প্রসেস ইজ হেল্প টু আইডেন্টিফাই অ্যান অর্গানিজম। ওকে, চলো এরপর নেক্সট যে স্টেপটা আসছে, নেক্সট স্টেপে কী আসছে? নেক্সট স্টেপে আসছে নোমেনক্লেচার। নোমেনক্লেচারে আমরা কী করছি, যখন কোনো একটা অর্গানিজমকে আমরা আইডেন্টিফাই করতে পারছি তখন তাকে একটা প্রপার নাম দিয়ে দিব। সাপোজ তোমাকে আমি একটা কোনো একটা অর্গানিজম দেখালাম, দিয়ে এবার অর্গানিজমটাকে দেখানোর পর তোমাকে তার ক্যারেক্টারাইজেশানগুলো তুমি নোট করে নিলে। এবার তুমি যদি তাকে একটা নাম যদি না দাও তাহলে নেক্সট টাইম যখন তুমি ওটাকে আবার দেখবে তখন তুমি কীভাবে তাকে মার্ক করবে? তোমার তো আবার ওই ক্যারেক্টারাইজেশানগুলো পরপর রিমাইন্ড করে করে তাকে হচ্ছে ওদের সঙ্গে রিলেট করিয়ে তোমার ওটাকে মার্ক করা, ওটা তো ইম্পসিবল। তো সেই জন্য আমরা যখনই হচ্ছে
সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলোকে যদি আমরা নোট করে নিই, তারপরে আমরা তাকে একটা প্রপার নেম দিয়ে দেবো। ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে আম বলি বা ম্যাঙ্গো, যদি আমি তোমাকে টার্মটা বলি যে ম্যাঙ্গো, তাহলে তুমি আমাকে কী দেখাবে? তুমি কি কখনো আমাকে পটেটো দেবে? পটেটো দেবে না। কারণ তুমি জানো যে পটেটো আর ম্যাঙ্গোর মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সের ডিসিমিলারিটি রয়েছে, তাই তো? তাহলে এবার দেখো, এই যে আমরা ম্যাঙ্গো বা পটেটো এই যে টার্মগুলো ইউজ করছি, এই টার্মগুলো তাহলে অনেক কোনো একটা প্রপার থিংসকে আমাদের মার্ক করতে হেল্প করছে বা ডিটারমাইন করতে হেল্প করছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ নোমেনক্লেচার। তাহলে যখন কোনো একটা অর্গানিজমের আমরা ক্যারেক্টারাইজেশান করে নিচ্ছি, তখন তাকে কী করব? একটা প্রপার নেম দিয়ে দেবো। আর এটাই হচ্ছে, এই প্রসেসটাকেই আমরা বলছি নোমেনক্লেচার। ঠিক আছে? টু গিভেন এ প্রপার নেম, এটা হয়ে যাচ্ছে নোমেনক্লেচার। এবার যেটা আসছি থার্ড স্টেপে কী ছিল? থার্ড স্টেপে ছিল ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান আমরা কী করব? ক্লাসিফিকেশানে আমরা যে সমস্ত যে সমস্ত অর্গানিজমের আমরা ক্যারেক্টারাইজেশান করে নিয়েছি, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে? সেই ক্যারেক্টারিস্টিকগুলোকে আমরা কম্পেয়ার করব। এবার কম্পেয়ার করে প্রত্যেকটা অর্গানিজমকে হচ্ছে প্রত্যেকটাকে রিলেট করাবো। রিলেটেড করিয়ে এই সমস্ত অর্গানিজমগুলোকে একটা গ্রুপে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? এই সেভারাল গ্রুপ যে ফর্ম করাবো, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশান। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করছি? ক্লাসিফিকেশানে আমরা হচ্ছে করছি টু অ্যারেঞ্জিং organisms into several groups based on their similarity or dissimilarity, সিমিলারিটি অর ডিসিমিলারিটি। আর এই প্রসেসটাকে আমরা বলছি ক্লাসিফিকেশান। এবার একটু ডিটেলসে আসি। প্রথম যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম? যে আইডেন্টিফিকেশান। আইডেন্টিফিকেশানে আমি বেশ কিছু ক্যারেক্টার্সের কথা মেনশন করেছিলাম। ফার্স্ট ক্যারেক্টার্স কী বলেছিলাম? ফার্স্ট ক্যারেক্টার্স বলেছিলাম মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল ক্যারেক্টার্স আমরা কাকে বলবো? যদি আমরা একটা খুব কমন একটা কনসেপ্ট দিতে পারি, তাহলে সেটাকে এরকমভাবে বলবো যে মরফোলজিক্যাল ক্যারেক্টার্স হচ্ছে the observable features or external features. এক্সটার্নাল ফিচার্স, যেমন ধরো আমরা যদি কোনো একটা প্ল্যান্টের কথা বলি, তাহলে সেই প্ল্যান্টের হচ্ছে স্টেমের টাইপ কীরকম, তারপর হচ্ছে তার ব্রাঞ্চিংয়ের অ্যারেঞ্জমেন্টেশনটা কীরকম আছে, লিফের সাইজ কীরকম আছে, তারপর হচ্ছে লিফের যেটা ভেনেশান হয়, লিফের ভেনেশানের টাইপ কীরকম, ফ্লাওয়ার টাইপ, ইনফ্লোরেসেন্স টাইপ, ফ্রুট টাইপ। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যেগুলোকে আমরা বাইরের থেকে দেখতে পাবো, যেগুলো আমরা অবজার্ভ করতে পারবো, সেগুলোকে আমরা বলবো মরফোলজিক্যাল ফিচার্স। নেক্সট চলে আসছি অ্যানাটমিক্যাল ফিচার্স। অ্যানাটমিক্যাল ফিচার্স কাদেরকে বলবো? অ্যানাটমিক্যাল ফিচার্স হচ্ছে দ্য ইন্টারনাল স্ট্রাকচার, দ্য ইন্টারনাল ফিচার্স। ইন্টারনাল ফিচার্সে কী কী আসবে? যেমন ধরো আমরা যদি একটা হচ্ছে স্টেম পার্টকে, প্ল্যান্টের স্টেমকে কাট করলাম, টিএস করলাম বা এলএস করলাম, তাহলে সেখানে হচ্ছে আমরা তাদের মধ্যে কীভাবে
টিস্যুগুলো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কীভাবে সেলগুলো অ্যারেঞ্জড আছে ওগুলো জানতে পারবো। আর ওই স্ট্রাকচারটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। তাহলে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হচ্ছে দ্য ইন্টারনাল ফিচার্স। ঠিক আছে, এবার চলে এসো, বলেছিলাম আরেকটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফিচার্স। ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্স কাকে বলবো না, ফিজিওলজিক্যাল প্রোডাকশনের প্রপার্টিজ বা ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্স যেগুলো রয়েছে সেগুলো কি না, সেগুলো হচ্ছে ডিফারেন্ট দ্য ফিজিক্যাল প্রসেস, সাচ অ্যাজ, যদি আমরা এক্সাম্পল হিসাবে বলি তাহলে এখানে আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলতে পারি ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন এটসেট্রা। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ফিচার্স। তো এই সমস্ত ফিচার্সগুলোর উপর বেস করে আমরা ক্যারেক্টারাইজেশান করব এবং কোনো একটা অর্গানিজমকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপ হচ্ছে কি, নেক্সট স্টেপে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে নোমেনক্লেচার। টু গিভ এ প্রপার নেম টু এনি অর্গানিজম। ঠিক আছে, যেটা আমরা অলরেডি ক্যারেক্টারাইজেশান করে নিয়েছি, তাকে একটা প্রপার নেম দেবো। তো এই নোমেনক্লেচারে হচ্ছে তাহলে টু গিভ এ নেম টু অ্যান অর্গানিজম। তো এখানে দেখো, এই নোমেনক্লেচার দু রকমের হয়ে থাকে। ঠিক আছে, কী কী? প্রথম হচ্ছে প্রত্যেকটা অর্গানিজমের দুটো নাম থাকবে, একটা হচ্ছে ভার্নাকুলার নেম, আর সেকেন্ড হচ্ছে সায়েন্টিফিক নেম। ঠিক আছে, ভার্নাকুলার নেম আর সায়েন্টিফিক নেম। এই যে ভার্নাকুলার নেম যেটা রয়েছে, ভার্নাকুলার নেমটা হচ্ছে লোকাল নেম অফ অ্যান অর্গানিজম। এই লোকাল নেমটা কিন্তু প্লেস টু প্লেস ভ্যারি করতে পারে। ঠিক আছে, যেমন ধরো ম্যাঙ্গো হচ্ছে একটা ফ্রুট, যাকে আমরা ইংলিশে বলছি ম্যাঙ্গো, আবার বাংলায় বলছি আম। এবার তুমি যখনই হচ্ছে এরিয়া চেঞ্জ করবে, প্লেস টু প্লেস এই নামটা কিন্তু ভ্যারি করতে থাকবে। ঠিক আছে, তো অ্যাজ এক্সাম্পল আমি এখানে বললাম ম্যাঙ্গো, এটা হচ্ছে ভার্নাকুলার নেম ওর লোকাল নেম। সায়েন্টিফিক নেম যেটা রয়েছে এটাকে বলা হয় টেকনিক্যাল নেম। যদি আমরা ম্যাঙ্গোর কথা বলি তাহলে হচ্ছে টেকনিক্যাল নেম বা ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম কী আছে, ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে, তো এই সায়েন্টিফিক নেম কিন্তু প্লেস টু প্লেস ভ্যারি করবে না। এটা কখনোই হচ্ছে ভ্যারি করবে না। আর এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে নামটা রয়েছে বা সায়েন্টিফিক নেম যেটা রয়েছে, ওই সায়েন্টিফিক নেমটাকে কিন্তু আমরা কমন নেম বলতে পারি না। ঠিক আছে, এটা শুধুমাত্র যে সায়েন্টিস্টরা রয়েছে তারাই কেবলমাত্র ইউজ করতে পারবে, বা একদম হোল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড এই ম্যাঙ্গোটাকে কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যারা হচ্ছে প্ল্যান্ট সায়েন্স নিয়ে যারা কাজ করছে তারা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললেই চিনতে পারবে যে হ্যাঁ, ওরা ম্যাঙ্গোর কথা বলছে। তো এটা হচ্ছে একটা প্রপার নেম থাকবে, এই নেমটার হচ্ছে কখনোই কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো এবার এই যে কোনো একটা অর্গানিজমকে আমরা যে একটা সায়েন্টিফিক নেম দেব, তো এই সায়েন্টিফিক নেমটা ধরো আমাদের এখানে কেউ ম্যাঙ্গো নিয়ে রিসার্চ করছে বা আদার কোনো কান্ট্রিতে সেখানে হচ্ছে ধরো ম্যাঙ্গো নিয়ে কেউ রিসার্চ করছে, তো সেক্ষেত্রে বিষয়টা দেখা যায় যে দুজনে ধরো কোনো একটা অর্গানিজমের সায়েন্টিফিক নেম দুজনে একসঙ্গে প্রোভাইড করে দিল। তো সেক্ষেত্রে আমাদের কোনো একটা নামকে নিতে হবে, কেননা সায়েন্টিফিক নেম শুধুমাত্র একটাই থাকবে। তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত যে একটা প্রবলেম ক্রিয়েট হয়, এই প্রবলেমগুলোকে ক্ল্যারিফাই করার জন্য এখানে কিন্তু আমাদের কতগুলো গ্রুপ রয়েছে, কতগুলো ইন্টারন্যাশনাল বডি আছে। এই ইন্টারন্যাশনাল বডিগুলো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেমগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো এরকম কিছু বডি আমাদেরকে এখানে জানতে হবে। ফার্স্ট যে বডিটা আসছে, মোস্ট ইম্পর্ট্যান্ট বডি, সেটা হচ্ছে ICN।
আইসিএনের ফুল ফর্মটা কী আছে? আইসিএনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ nomenclature, International Code of Nomenclature for algae, fungi and plant। ঠিক আছে, এটা হচ্ছে আইসিএন। এই আইসিএনটা কিন্তু আগে আইসিবিএন বলা হতো, আইসিএনটাকে বলা হতো আইসিবিএন, তখন তার ফুল ফর্ম ছিল ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, তো পরে ওটাকে হচ্ছে আমাদের যে ন্যাশনাল কংগ্রেস আছে, যারা এই কমিটিগুলো ঠিক করে, তো তারাই হচ্ছে এটাকে চেঞ্জ করে আইসিএন করেছে। চলো, এছাড়া আদার্স যে বডিগুলো আছে সেগুলো কি, যেমন অ্যানিমেলের নোমেনক্লেচারের জন্য বা সায়েন্টিফিক নেমিংয়ের জন্য যেটা আছে বোর্ড, সেটাকে বলা হয় ICZN। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এছাড়া রয়েছে ICNB। এটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ICNB যেটা রয়েছে এরা হচ্ছে ফর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে ডিফারেন্ট নেমিংগুলো রয়েছে ওই ব্যাকটেরিয়া নেমিংয়ের জন্য ICNB রয়েছে। এছাড়া আরও রয়েছে, যেমন ধরো ICTV রয়েছে, ICTV কী করবে? ICTV হচ্ছে ফর ভাইরাসেস, ঠিক আছে। ICTVর যেটা ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাসেস। ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাসেস। ঠিক আছে, তো এই সমস্ত হচ্ছে আমাদের ন্যাশনাল অর্গানাইজেশন যারা এই নেমিংয়ের প্রসেসটাকে টোটাল হ্যান্ডেল করে। ঠিক আছে, এবার চলে এসো আমাদের এই যে সায়েন্টিফিক নেম দেব, এই সায়েন্টিফিক নেমের জন্য কিভাবে কোনো একটা অর্গানিজমের সায়েন্টিফিক নেম দেব, প্ল্যান্টের কথা আমি বলছি। তো এখানে ICN যেটা রয়েছে তারা প্রপার কিছু রুলস ফর্ম করে দিয়েছে, তারা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। তো ওদের ওই গাইডলাইনটাকে ফলো করে কিন্তু আমাদের এই সায়েন্টিফিক নেমটা দিতে হবে বা নেমিংটা স্টার্ট করতে হবে। তো এখানে যে সায়েন্টিফিক নেম আসছে, এখানে এই সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম আছে, সেটা কি? টার্মটা হচ্ছে বাইনোমিনাল নোমেনক্লেচার। বাইনোমিনাল নোমেনক্লেচার, এই যে বাইনোমিনাল নোমেনক্লেচার রয়েছে এটা হচ্ছে প্রোভাইড বাই ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, দিস সিস্টেম ওয়াজ প্রপোজড বাই কার্ল অর ক্যারোলাস লিনিয়াস। এই যে বাইনোমিনাল নোমেনক্লেচার ফার্স্ট যেখানে ডিসক্রাইব করেছিলেন সেটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টারাম বলে একটা বই আছে, স্পিসিস প্ল্যান্টারাম। এটা পাবলিশড হয়েছিল ইন 1753। এই স্পিসিস প্ল্যান্টারামে ফার্স্ট কিন্তু বাইনোমিনাল নোমেনক্লেচারের কথা বলেছিলেন কে? ক্যারোলাস লিনিয়াস। তো এই বাইনোমিনাল নোমেনক্লেচারে এখানে হচ্ছে বাইনোমিনাল নোমেনক্লেচার কেন না, এখানে হচ্ছে জাস্ট দুটো ওয়ার্ড দিয়ে সায়েন্টিফিক নেমটা ফর্ম করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইনোমিনাল নোমেনক্লেচার ফর দ্য প্রেজেন্স অফ টু ওয়ার্ড। ঠিক আছে, ফার্স্ট ওয়ান জেনারিক নেম অ্যান্ড সেকেন্ড ওয়ান স্পেসিফিক নেম। ঠিক আছে, চলো, তো আমাদের এই সায়েন্টিফিক নেম অর বাইনোমিনাল নোমেনক্লেচারের জন্য যে গাইডলাইনটা ICN প্রোভাইড করেছে সেখানে কিছু রুলসের কথা মেনশন করা আছে। এই রুলসগুলো কী কী? রুলস ফর binomial nomenclature provided by ICN. Rules for binomial nomenclature provided by
এশিয়ান। ফার্স্ট ওয়ান, প্রথমে এখানে যেটা বলছে যে অল দ্য নেমস হ্যাভ ওয়ার্ড ইন গ্রিক অর ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। অল দ্য নেমস হ্যাভ ওয়ার্ডস ইন গ্রিক অর ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে আমাদের যে নামগুলো আমরা করব, নেমিংটা করব, সায়েন্টিফিক নেম যেটা দেব, সেই সায়েন্টিফিক নেমটা কিন্তু সবসময় আমাদেরকে হয় গ্রিক ল্যাঙ্গুয়েজে অথবা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করতে হবে। ঠিক আছে। সেকেন্ড ওয়ান বলছে দ্য নেম কনজিস্ট অফ টু ওয়ার্ড। ঠিক আছে, টু ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড ইজ জেনেরিক epithet and second word is species epithet or specific epithet। ঠিক আছে, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা হবে জেনারিক এপিথেট আর সেকেন্ড ওয়ানটা হবে স্পেসিফিক এপিথেট। ওকে, চলো এবার থার্ড রুলসে আসি। থার্ড রুলসে বলছে দ্য ফার্স্ট লেটার of generic epithet will begins with capital letter, but the specific epithet begins with small letter, ঠিক আছে। এবার বলছে নাম্বার 4, নাম্বার 4 বলছে যদি হচ্ছে আমরা কোনো সায়েন্টিফিক নেমকে যদি লিখতে চাই তাহলে সেখানে আমরা আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইনড ইন হ্যান্ডরিটেন and italics and italicized in print। যদি আমরা হচ্ছে কোনো সায়েন্টিফিক নেম প্রিন্ট করি তাহলে সেখানে হচ্ছে আমাদেরকে ইটালিক্সে প্রিন্ট করতে হবে, আর যদি আমরা হচ্ছে লিখি তাহলে সেখানে হচ্ছে আমাদেরকে জেনারিক এপিথেট আর স্পেসিফিক এপিথেটকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, এবার চলে আসছে নাম্বার 5। নাম্বার 5-এ আছে ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি বলতে কোনো একটা অর্গানিজমের যদি কোনো কারণে দুটো নাম যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে নামটা দেওয়া হয়েছে, ফার্স্ট যে নোমেনক্লেচারটা করা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, আর এটাকেই বলা হচ্ছে ল অফ প্রায়োরিটি। ঠিক আছে, ফার্স্ট যে সায়েন্টিফিক নেমটা দেওয়া হয়েছে ওই নামটাকেই অ্যাকসেপ্ট করা হবে, আর এটাকে বলা হচ্ছে ল অফ প্রায়োরিটি। ঠিক আছে, তারপর বলছে নাম্বার 6-এ প্রত্যেকটা পাবলিকেশনের একটা ভ্যালিড পাবলিকেশান থাকতে হবে। ভ্যালিড পাবলিকেশান কাকে বলবো? ভ্যালিড পাবলিকেশান ধরো কোনো একটা
অর্গানিজমের একটা সায়েন্টিফিক নেম দেওয়া হয়েছে। এবার সেই সায়েন্টিফিক নেমটা দেওয়ার পরে সে সায়েন্টিস্ট এবার কী করলেন না, সেই নামটাকে একটা লোকাল নিউজ পেপারে বা লোকাল কোনো হচ্ছে পেপারে বা লোকাল জার্নালে ওটাকে পাবলিশ করে দিলেন। ঠিক আছে, তাহলে কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করা হবে না। সবসময় ভ্যালিড পাবলিকেশন বলতে এটাকে সবসময় ইন্টারন্যাশনাল কোনো জার্নাল বা ইন্টারন্যাশনাল কোনো পেপার, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল কোনো মিটিংয়ে এটাকে হচ্ছে পাবলিশ করতে হবে, তো তবেই এটাকে অ্যাকসেপ্ট করা হবে। নইলে হচ্ছে লোকালাইজড যদি হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আমরা ভ্যালিড পাবলিকেশন বলবো না, বা আইসিএন ওই নেমটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, এবার চলে আসছে ভ্যালিড পাবলিকেশন হয়ে গেল। এবার চলে আসছে 7 নম্বর 7। নাম্বার 7-এ বলছে অথার সাইটেশন। অথার সাইটেশন অথার সাইটেশনে আমরা কি বলবো? অথার সাইটেশনে হচ্ছে আমরা বলছি যে সায়েন্টিস্ট হচ্ছে কোনো একটা অর্গানিজমের নামটা প্রোভাইড করবে বা সায়েন্টিফিক নেমটা হচ্ছে দেবে, তো সেই সায়েন্টিফিক নেমের শেষে কিন্তু আমরা ওই অথারের নামটা বা ওই সায়েন্টিস্টের প্রপার সায়েন্টিস্টের নামটা শর্ট ফর্মে মেনশান করতে হবে। এটাকেই বলা হচ্ছে অথার সাইটেশন। অথার সাইটেশনের একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো এক্সাম্পল যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে আমাদেরকে এরকমভাবে লিখতে হবে ম্যাঙ্গিফেরা আন্ডারলাইন ইন্ডিকা আন্ডারলাইন, তার পাশে লিখতে হবে লিন। ঠিক আছে, লিনটাকে কিন্তু আমাদের আন্ডারলাইন করার দরকার নেই। তার মানে কি হলো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই যে নামটা যেটা রয়েছে এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন হচ্ছে সায়েন্টিস্ট লিনিয়াস। তো এটাকেই বলা হচ্ছে অথার সাইটেশন। ওকে, তো এই সমস্ত হচ্ছে রুলসগুলো রয়েছে, আর এই সমস্ত রুলসগুলো নিয়ে আমাদের কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচার করতে হবে। এবার কিছু জায়গা থাকে যেখানে দেখা যায় যে বাইনোমিয়াল নোমেনক্লেচার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, ধরো দুটো স্পিসিস, কোনো একটা দুটো স্পিসিসের মধ্যে খুব স্মল একটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, খুব এত স্মল ডিফারেন্স রয়েছে যে আমরা তাদেরকে হচ্ছে এক্সটার্নালি তাদেরকে আমরা সেপারেট করতে পারছি না। তো সেখানে আমরা ভ্যারাইটি টার্মটা ইউজ করবো, একটা ভ্যারাইটি প্রোভাইড করতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদেরকে সেখানে 3টে ওয়ার্ড দিয়ে নামটা ফর্ম করতে হবে। ঠিক আছে, তো এইরকম নোমেনক্লেচারের যে টাইপটা রয়েছে তাকে বলা হয় ট্রাইনোমিনাল নোমেনক্লেচার। ট্রাইনোমিনাল ট্রাইনোমিনাল নোমেনক্লেচার। ঠিক আছে, ট্রাইনোমিনাল নোমেনক্লেচারে তাহলে আমরা এখানে 3টে ওয়ার্ড ইউজ করবো। অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি, এক্সাম্পল ম্যান, ধরো হিউম্যান। হিউম্যানের সায়েন্টিফিক নেম কী আছে? হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো 3টে ওয়ার্ড আমরা ইউজ করেছি। তো এই নোমেনক্লেচারটাকে আমরা বলবো ট্রাইনোমিনাল নোমেনক্লেচার। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নোমেনক্লেচার টাইপ অর টাইপিফিকেশন। নোমেনক্লেচার টাইপ, নোমেনক্লেচার টাইপ or and টাইপিফিকেশন। ঠিক আছে, নোমেনক্লেচার টাইপটা কি? নোমেনক্লেচার টাইপ হচ্ছে যখন কোনো একজন সায়েন্টিস্ট কোনো একটা অর্গানিজমের, নর্মালি ধরো প্ল্যান্টের, কোনো একটা প্ল্যান্টের যখন হচ্ছে সায়েন্টিফিক নেম প্রোভাইড করবেন, তখন সেই প্ল্যান্টের একটা টুইককে অ্যাজ ড্রায়েড স্যাম্পল সেটাকে কিন্তু আইসিএনের কাছে তাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, আর ওটাকেই বলা হবে নোমেনক্লেচার টাইপ। তো এটা কেন করতে হবে? যাতে নেক্সট টাইমে যে সমস্ত সায়েন্টিস্ট কাজ করবেন তারা ওই নামটার সঙ্গে প্ল্যান্টের
একটা রিলেট করাতে পারে, ঠিক আছে? তো ওটাকেই আমরা বলবো নোমেনক্লেচার টাইপ। তাহলে দেখো, এ নোমেনক্লেচার টাইপ ইজ দ্যাট representative of a group. A nomenclature type is that representative of a group which act as a source for the naming of a certain taxonomic group. ঠিক আছে? তাহলে এরকম হচ্ছে a nomenclature type is that representative of a group which act as a source for the naming of a certain taxonomic group. ঠিক আছে? এবার টাইপিফিকেশন আমরা কাকে বলবো? টাইপিফিকেশন হচ্ছে ইউজিং এ টাইপ ফর ফিক্সিং দ্য নেম অফ এ ট্যাক্সন ইজ কল্ড টাইপিফিকেশন। using a type for fixing the name of a taxon is called typification. ঠিক আছে? তো এখানে আমাদের যে আইসিএন আছে, তার সেই আইসিএন এই টাইপিফিকেশানের জন্য কিছু তারা রুলস প্রোভাইড করেছে, সেটাকে আমরা বলছি, পরে হচ্ছে আমরা সেটা নিয়ে ডিটেলসে আসছি। ঠিক আছে? the ICN recognize following several টাইপসগুলো কী কী আছে? ফার্স্ট যে টাইপটা আছে সেটা হচ্ছে হোলো টাইপ। হোলো টাইপ আমরা কাকে বলবো? হোলো টাইপ হচ্ছে একদম নোমেনক্লেচারের সময় যে অরিজিনাল সায়েন্টিস্ট যে ডাইরেক্ট প্ল্যান্ট স্যাম্পেলটাকে নোমেনক্লেচার টাইপ হিসেবে মেনশন করবে তাকে আমরা বলবো হোলো টাইপ। তাহলে হচ্ছে দ্য অরিজিনাল কপি। ঠিক আছে? দ্য অরিজিনাল কপি অফ নোমেনক্লেচার টাইপ প্রোভাইড বাই দ্য অরিজিনাল সায়েন্টিস্ট, সেটাকে আমরা বলবো হোলো টাইপ। সেকেন্ড যেটা আসছে নাম্বার টুতে হচ্ছে আইসোটাইপ। আইসোটাইপ কাকে বলছি না? আইসোটাইপে বলা হচ্ছে যে ধরো কোনো একজন সায়েন্টিস্ট নোমেনক্লেচারের সময় দুটো প্ল্যান্ট স্যাম্পল কে হচ্ছে ডেড স্পেসিমেনকে হচ্ছে প্রোভাইড করেছে। ঠিক আছে? দুটো প্ল্যান্ট স্যাম্পলকে প্রোভাইড করেছে। তো এই দুটোর মধ্যে ধরো যেটা মেন সায়েন্টিস্ট যে ছিলেন, ওই সায়েন্টিস্ট হচ্ছে এটাকে হোলোটাইপ হিসাবে মেনশান করেছে, এটাকে অ্যাজ হোলোটাইপ মেনশান করে দিয়েছে। তাহলে নেক্সট ওয়ান যেটা থাকবে এটাকে তখন আমরা বলবো আইসোটাইপ। ঠিক আছে? এবার চলে আসো প্যারাটাইপ। নাম্বার 3তে আসছে প্যারাটাইপ। ঠিক আছে? প্যারাটাইপে ধরো যে সায়েন্টিস্ট যে রয়েছেন নোমেনক্লেচার
তিনি করেছেন, তিনি ধরো একসঙ্গে অনেকগুলো প্ল্যান্ট স্পেসিমেনকে আইসিএনের কাছে জমা করেছেন। হার্বেরিয়াম কপি বা প্ল্যান্টস ডাইরেক্ট প্ল্যান্ট স্যাম্পল যেগুলো ছিল ওগুলোকে হচ্ছে আইসিএনের কাছে প্রোভাইড করেছে। বাট এখান থেকে কোনো আইসোটাইপ বা কোনো হলোটাইপ কিছু হচ্ছে ডিটারমাইন করা হয়নি। তখন এই টাইপগুলোকে আমরা বলবো প্যারাটাইপ। ঠিক আছে, এবার চলে এসো নাম্বার 4। নাম্বার 4-এ বলছে লেক্টোটাইপ। লেক্টোটাইপে কী বলছে না, লেক্টোটাইপে বলছে ধরো নোমেনক্লেচারের যে সায়েন্টিস্ট রয়েছেন তিনি হচ্ছে অনেকগুলো প্ল্যান্ট স্যাম্পলকে প্রোভাইড করেছেন। এবার সেই প্রোভাইড যেটা করা হয়েছে এগুলোর মধ্যে কোনটা হলোটাইপ সেটা কিন্তু আমাদের সায়েন্টিস্ট ডিটারমাইন করেনি। সায়েন্টিস্ট হচ্ছে এটাকে কোনটা হচ্ছে হলোটাইপ সেটা কিন্তু ডিটারমাইন করেনি। তাহলে সেক্ষেত্রে বিষয়টা কী হচ্ছে না, নেক্সট টাইমে কোনো আদার কোনো সায়েন্টিস্ট এসে কী করলেন না, এই যে 4টে যে স্যাম্পল দিয়েছিল ওই 4টে স্যাম্পলের মধ্যে কোনো একটাকে সাপোজ হলোটাইপ বলে মেনশন করে দিল, এটা হচ্ছে হলোটাইপ বলে মেনশন করবে, তখন এটাকে বলা হবে লেক্টোটাইপ। ঠিক আছে, যখন এই অরিজিনাল স্পেসিমেনগুলোর ভেতর থেকে যদি কোনো একটাকে হলোটাইপ হিসাবে যদি ডিটারমাইন করা হয় তখন সেটাকে আমরা বলবো লেক্টোটাইপ। ঠিক আছে, এবার চলে এসো লাস্ট নিওটাইপ। আরও অনেক টাইপ রয়েছে বাট সেগুলো আমাদের দরকার নেই, সেই জন্য আর আসছি না। নিওটাইপে কী বলছে না, ধরো কোনো একটা জায়গাতে এই ডাইরেক্ট প্ল্যান্ট স্যাম্পলগুলোকে প্ল্যান্ট স্পেসিমেনগুলোকে প্রিজার্ভ করে রাখা ছিল বা কনজার্ভ করে রাখা ছিল। প্ল্যান্ট স্যাম্পলগুলোকে কনজার্ভ করে রাখা ছিল। এবার ধরো এই 4টে কোনো কারণে ডেস্ট্রয়েড হয়ে গিয়েছে, এই 4টেই কোনো কারণে ডেস্ট্রয়েড হয়ে গেছে। এদের মধ্যে ধরো এটা ছিল হলোটাইপ, সাপোজ এটা ছিল হলোটাইপ, এটা ছিল আইসোটাইপ। ঠিক আছে, বাট সমস্ত টাইপগুলো সমস্ত স্যাম্পলগুলো কিন্তু কোনো কারণে যদি ডেস্ট্রয়েড হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না, যদি অরিজিনাল সায়েন্টিস্ট হচ্ছে যদি তখনও বেঁচে থাকে তাহলে অরিজিনাল সায়েন্টিস্ট, নইলে অন্য কোনো সায়েন্টিস্ট কী করবে, ওই যে প্ল্যান্টের যেটা ক্যারেক্টারাইজেশান করা ছিল ওই ক্যারেক্টার্সগুলোর সঙ্গে রিলেট করে ওই প্ল্যান্ট স্যাম্পলকে কালেক্ট করে নিয়ে আসতে দিয়ে টোটাল একটা নিউ হলোটাইপ ডিটারমাইন করা হবে। এটা হচ্ছে তাহলে নিউ holotype provide by original author or other person। ঠিক আছে, তো তখন সেই টাইপটাকে আমরা বলবো নিউ টাইপ। তো এইগুলো গেল টাইপিফিকেশান। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো এবার যেটা বলবো সেটা হচ্ছে রুলস অফ প্রায়োরিটি ইন নোমেনক্লেচার। রুলস অফ প্রায়োরিটি অফ নোমেনক্লেচার। আগেই বলেছিলাম রুলস অফ প্রায়োরিটি আমরা কাকে বলবো না, যদি কোনো একটা স্যাম্পলের যদি হচ্ছে একসঙ্গে যদি হচ্ছে কোনো একটা অর্গানিজমের যদি একসঙ্গে দুটো নাম প্রোভাইড করা হয় তাহলে যে অথারটা আগে আইসিএনের কাছে বা ওই ইন্টারন্যাশনাল বডির কাছে প্রথমে যে হচ্ছে সাবমিট করবে তাকেই অ্যাকসেপ্ট করা হবে, সেই নামটাকে অ্যাকসেপ্ট করা হবে। এটাকে বলেছিলাম রুলস অফ প্রায়োরিটি। ঠিক আছে, তো এখানে এই যে রুলস অফ প্রায়োরিটি বা নোমেনক্লেচার কখন হচ্ছে আমরা কখন কোন নামটাকে আমরা অ্যাকসেপ্ট করবো তার জন্য হচ্ছে আইসিএন কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। প্রথম চলে এসো সিনোনিমস। ফার্স্ট বলছে সিনোনিমস আমরা কাকে বলবো না, সিনোনিমস হচ্ছে যদি কোনো কারণে
একটা অর্গানিজমের, ঠিক আছে, যদি কোনো কারণে কোনো একটা সেম অর্গানিজমের দুটো বা তার বেশি যদি নাম দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সায়েন্টিফিক নেম যদি দেওয়া হয়, তো তখন সেটাকে আমরা বলবো সিনোনিম। when two or more names are given to a given to the same organism, given to the same organism, তো তখন এখানে কি করা হবে না, একসঙ্গে দুটো বা তার থেকে বেশি নাম দিয়ে দেওয়া হয়েছে, তো তখন একদম প্রথম ফার্স্ট যে অথার হচ্ছে সাবমিট করবে, সেই ফার্স্ট অথারের নামটিকে অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। এবার চলে এসো সেকেন্ড ওয়ানে বলছে টোটোনিমস। টোটোনিমস আমরা কাকে বলবো না, প্রত্যেকটা যে বাইনোমিয়াল নোমেনক্লেচারে যেটা হচ্ছে জেনেরিক এপিথেট আর স্পেসিফিক এপিথেট, এটা কিন্তু সবসময় আলাদা হবে, ঠিক আছে, ইন দ্য কেস অফ বোটানি আর ইন দ্য কেস ফর প্ল্যান্ট অনলি। কেননা জুলজিক্যাল নোমেনক্লেচারে টোটোনিম আর অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, বাট বোটানিতে এরকম টোটোনিমগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। টোটোনিম হচ্ছে সেই নাম যার জেনেরিক এপিথেট আর স্পেসিফিক এপিথেট যদি সেম হয়। তাহলে টোটোনিম বলছে these are the names with same generic epithet and specific epithet, তখন এটাকে বলবো টোটোনিম। বাট এই টোটোনিমটা জুলজিতে অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু বোটানিতে এটাকে অ্যাকসেপ্ট করা হয় না। তো বোটানিতে যদি কোনো এরকম কোনো টোটোনিম যদি থেকে থাকে, তাহলে সেটাকে কিন্তু পরে চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে, চেঞ্জ করে দেওয়া হবে। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি আপেল যে প্ল্যান্টটা রয়েছে, আপেলের সায়েন্টিফিক নেম ছিল ম্যালাস, বাট এটা হচ্ছে, এখানে দেখো জেনেরিক এপিথেট আর স্পেসিফিক এপিথেট দুটো কিন্তু সেম, তো এটা হচ্ছে টোটোনিম, ঠিক আছে। চলো, তো এই নামটাকে হচ্ছে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। এটা পরে কী করা হলো, এটাকে পরে যখন হচ্ছে টোটোনিমস বোটানিতে যখন অ্যাকসেপ্ট করা হলো না, তখন এটাকে চেঞ্জ করে দেওয়া হলো, চেঞ্জ করে এটাকে করা হলো ম্যালাস সিলভেস্ট্রিস। এবার দেখো জেনেরিক এপিথেট আর স্পেসিফিক এপিথেটটা কিন্তু দুটো আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি টোটোনিমস। হ্যাঁ, থার্ডের ক্ষেত্রে দেখো, থার্ড একটা আমরা পাবো, সেটা হচ্ছে হোমোনিমস। হোমোনিমস কাকে বলবো, হোমোনিমসে বলবো when a single name given to different organism, ঠিক আছে। তো তখন এটাকে আমরা বলবো হোমোনিমস when a single name given to different organism, দুটো আলাদা অর্গানিজমের জন্য যদি একটা সিঙ্গেল নেম ইউজ হয়, একই নাম যদি ব্যবহার করা হয়, তখন সেটাকে আমরা বলবো হোমোনিমস। তো এরকম হোমোনিমস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আগে যে অর্গানিজমের নামটা দেওয়া হয়েছিল সেই নামটাকে অ্যাকসেপ্ট করবে, বাট নেক্সট নামটাকে কিন্তু রিজেক্ট করে দেবে, ঠিক আছে, ওটাকে সেকেন্ড নামটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, অ্যাজ এ এক্সাম্পল জিজিপাস, ঠিক আছে, জিজিপাস এসপি, এটা হচ্ছে হোমোনিম। তো মোটামুটি রুলস অফ প্রায়োরিটি এখানে হচ্ছে শেষ হচ্ছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক
ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যাওয়ার আগে আমাদেরকে একটা টার্ম জেনে নিতে হবে। সেই টার্মটা হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সন, ঠিক আছে। ট্যাক্সন কাকে বলবো? ট্যাক্সন হচ্ছে দ্য ইউনিট অফ ট্যাক্সোনমি। দ্য ইউনিট অফ ট্যাক্সোনমি ইজ নোন এজ ট্যাক্সন। ইউনিট অফ ট্যাক্সোনমি ইজ নোন এজ ট্যাক্সন, ঠিক আছে। এই টার্মটা হচ্ছে ফার্স্ট কয়েন করেছিলেন সায়েন্টিস্ট মেয়ার ইন 1964, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে এরকমভাবে বলবো যে ট্যাক্সন অ্যাজ এ ট্যাক্সোনমিক গ্রুপ অফ এনি র্যাঙ্ক দ্যাট ইজ সাফিসিয়েন্টলি ডিস্টিংক্ট টু বি worthy of being assigned a definite category, ঠিক আছে। চলো তাহলে ট্যাক্সনের যদি আমরা ডেফিনেশন করি তাহলে এরকমভাবে বলতে পারি, ট্যাক্সন as a taxonomic group of any rank that is sufficiently distinct to be worthy of being assigned a definite ক্যাটাগরি, ঠিক আছে। আমরা ট্যাক্সোনমিতে যে সমস্ত র্যাঙ্ক বা ক্যাটাগরিকে ইউজ করি ওগুলোকে আমরা ট্যাক্সন বলব, ওকে। চলো এবার চলে আসছি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আমরা কী করব না, এখানে একটা সিকোয়েন্সের ডিফারেন্ট ক্যাটাগরিতে কোনো একটা অর্গানিজমকে আমরা যদি হচ্ছে তার লোয়ার থেকে হায়ার পজিশানে যদি অ্যারেঞ্জমেন্ট করিয়ে নিই তখন তাকে আমরা বলবো ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে। চলো ট্যাক্সোনমিক হায়ারার্কি তাহলে এরকম বলতে পারি, দ্য সিস্টেম অফ arranging organisms in a definite sequence of various taxonomic categories arranged in a proper ascending order, তখন এটাকে আমরা বলবো ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে। এই ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আমরা অনেকগুলো ক্যাটাগরিকে মেনশন করব, ঠিক আছে, অনেকগুলো ক্যাটাগরি ইউজ করব। এই ক্যাটাগরিগুলোর মধ্যে যেটা লিনিয়ার হায়ারার্কি আছে, অর্থাৎ যে ট্যাক্সোনমিক হায়ারার্কি এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে প্রোভাইড করেছিলেন, সেখানে 7টা মেন গ্রুপ ছিল। ওই 7টা মেন গ্রুপকে আমরা বলবো মেজর ক্যাটাগরি। আর নেক্সট টাইমে যখন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করাতে গিয়ে যে সমস্ত প্রবলেমগুলো এসছে ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আরও নতুন কিছু হচ্ছে ক্যাটাগরিকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, ওই সমস্ত ক্যাটাগরিগুলোকে আমরা বলবো মাইনর ক্যাটাগরি, ঠিক আছে।
major category, major category and minor category, major category and minor category. Major category used by Linnaeus, ঠিক আছে, in linear hierarchy। সেখানে কি কি ইউজ করা হয়েছে? সেখানে ইউজ করা হয়েছে যেটা স্পিসিস, জেনাস, ফ্যামিলি, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম or division, phylum or division, and last one kingdom। ঠিক আছে, এখানে দেখো 7টে মেজর ক্যাটাগরি আছে, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম অর ডিভিশন অ্যান্ড কিংডম। এই 7টাকে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস লিনিয়ার হায়ারার্কিতে ইউজ করেছিলেন। এগুলোকে বলা হবে মেজর ক্যাটাগরি। আর মাইনর ক্যাটাগরি হচ্ছে যখন যখন সায়েন্টিস্টরা হচ্ছে প্রত্যেককে অ্যারেঞ্জমেন্ট করাতে গেছে, তো সেখানে কিছু প্রবলেম এসছে, ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য সেখানে নতুন কিছু ক্যাটাগরিকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, এগুলোকে বলা হচ্ছে মাইনর ক্যাটাগরি। মাইনর ক্যাটাগরির মধ্যে আসবে যেমন ধরো সাব কিংডম, সুপার ক্লাস, সাব ক্লাস, সাবডিভিশন, এটসেট্রা। ঠিক আছে, এরকম অনেকগুলো, নর্মালি হচ্ছে 13টা হচ্ছে 13 মাইনর ক্যাটাগরির কথা পরে মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এই যে ডিফারেন্ট মেজর ক্যাটাগরিজগুলো ছিল সেগুলো নিয়ে একটু ডিটেলসে স্টাডি করি। প্রথম যেটা আসছে ফার্স্ট, সেটা হচ্ছে স্পিসিস। সেটা হচ্ছে স্পিসিসটা কি না, স্পিসিসটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন। স্পিসিস হচ্ছে স্পিসিস ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এখানে এই যে স্পিসিস কনসেপ্টটা রয়েছে, দ্য টার্ম স্পিসিস, দিস টার্ম is provided by scientist John Ray। ঠিক আছে, স্পিসিস আমরা যদি ডিফাইন করি তাহলে ডেফিনেশনটা এরকমভাবে বলতে পারি, এ group of individuals which resemble each other and are capable of breeding freely between themselves under natural
condition, under natural condition, but are incapable of breeding with the members of other species। ঠিক আছে, তাহলে স্পিসির ডেফিনেশন আমরা এরকমভাবে বলতে পারি, এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হুইচ রিজেম্বল ইচ আদার অ্যান্ড আর ক্যাপাবল অফ ব্রিডিং ফ্রিলি বিটুইন দেমসেলফ আন্ডার ন্যাচারাল কন্ডিশন বাট আর ইনক্যাপাবল অফ ব্রিডিং উইথ দ্য মেম্বার্স অফ দ্য আদার স্পিসিস। ঠিক আছে, তো এই গ্রুপটাকে, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালটাকে আমরা স্পিসিস বলবো, যারা নিজেদের মধ্যে হচ্ছে ইন্টারব্রিড করতে পারবে, বাট আদার কোনো গ্রুপের মেম্বারের সঙ্গে তারা কিন্তু ব্রিডিং করতে পারবে না। তো এই স্মল গ্রুপটাকে আমরা বলবো স্পিসিস, আর এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন। এরপরে যেটা নেক্সট ক্যাটাগরি এসছে, নেক্সট ক্যাটাগরি হচ্ছে দ্য জেনাস। জেনাসের মধ্যে কারা আসবে? জেনাস যেটা রয়েছে এটা হচ্ছে ক্লোজলি রিলেটেড স্পিসিস। ঠিক আছে, aggregates of closely related species। ঠিক আছে, এই গ্রুপটাকে আমরা বলবো জেনাস। অ্যাজ এক্সাম্পল আমি এখানে বলি, স্পিসিসের ক্ষেত্রে ধরো এখানে আমরা বললাম ইন্ডিকা, aggregate of closely related species। এখানে আমি এক্সাম্পল হিসেবে বলছি ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস, ইন্ডিকা হচ্ছে স্পিসিস। ঠিক আছে, এবার চলে আসছে 3 নম্বরে আসছে ফ্যামিলি। ঠিক আছে, আস্তে আস্তে আমরা লোয়ার থেকে হায়ার গ্রুপের দিকে যাচ্ছি। ফ্যামিলি এখানে কি বলবো না, এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড জেনাস, এটাকে আমরা বলছি ফ্যামিলি। এখানে যদি আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যেটা রয়েছে তার হচ্ছে ফ্যামিলি যদি আমরা ধরি, তাহলে সেখানে হচ্ছে অ্যানাকার্ডিয়েসি হয়ে গেল তাহলে তার ফ্যামিলি। ঠিক আছে, এবার 4 নম্বরে চলে আসছে অর্ডার আমরা কাকে বলবো না, এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড ফ্যামিলি, তাদেরকে আমরা বলবো অর্ডার। এরপর ধরো 5-এ আসছে অর্ডারের পর আসছে ক্লাস। ঠিক আছে, ক্লাসে আমরা কি বলবো না, এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড অর্ডার। ঠিক আছে, এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড অর্ডার, তাকে হচ্ছে আমরা বলবো ক্লাস। তারপরে 6-এ চলে আসছে ডিভিশনে এখানে এসে আমরা বলবো যে এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড ক্লাস, তাকে আমরা বলছি ডিভিশন। এবার শেষে যেটা চলে আসছে একদম হায়ার, সেটা হচ্ছে কিংডম, কিংডম হচ্ছে হাইয়েস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে কিংডমকে আমরা এরকম বলতে পারি যে এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড ডিভিশন। ঠিক আছে, এটা হচ্ছে কিংডম। দেখো আমি হচ্ছে এখানে ক্যাটাগরাইজেশন করছি। ঠিক আছে, বা হায়ারার্কি, একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি বানাচ্ছি। একটা প্ল্যান্টের করছি আর একটা হচ্ছে অ্যানিমেলের করছি। সাপোজ প্ল্যান্টের আমি নিয়েছি হুইটটা কিন্তু ভার্নারেবল নেম। ঠিক আছে, তো হুইটের যদি আমি ক্যাটাগরাইজেশন বা ট্যাক্সোনমিক হায়ারার্কি যদি ফর্ম করাই, তাহলে আমার কীরকমভাবে আসবে? প্রথম ছিল স্পিসিস,
তারপরে আছে জেনাস, স্পিসিস জেনাস। তারপরে কী ছিল? ফ্যামিলি। তারপরে আছে ফ্যামিলি, ফ্যামিলির উপরে আছে অর্ডার। তারপরে আছে ক্লাস, ক্লাসের ওপরে আছে ফাইলাম, ফাইলাম, ফাইলামের ওপরে আসছে কিংডম, ফাইলামের ওপরে আসছে কিংডম। স্পিসিস দিয়ে স্টার্ট করছে হুইট। হুইটের স্পিসিস যেটা রয়েছে সেটা হচ্ছে এস্টিভান, এস্টিভান। জেনাস, জেনাস আসছে ক্রিটিকাম, ক্রিটিকাম, ক্রিটিকাম। তারপর যদি হচ্ছে ফ্যামিলি আমি যদি বলি, তাহলে ফ্যামিলি হচ্ছে আমার পোয়েসি। অর্ডার আসছে পোয়েলিস। ক্লাস হচ্ছে মনো কটিলেডন, মনোকটিলেডন। ফাইলাম চলে আসছে অ্যাঞ্জিওস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি। কিংডম হচ্ছে প্ল্যান্টি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার ট্যাক্সোনমিক হায়ারার্কি অফ হুইট। সরি, এখানে হচ্ছে ফাইলাম হবে না, এটা হবে ডিভিশন, এটা হবে ডিভিশন। ঠিক আছে, বিকজ এটা হচ্ছে প্ল্যান্ট। তো প্ল্যান্টের ট্যাক্সোনমিক হায়ারার্কি আমি এটা হুইটের করলাম। এবার যদি আমি হিউম্যান বিংসের করি, তাহলে চলে এসো এর মধ্যে আমি ধরছি যে আমি হিউম্যানের ট্যাক্সোনমিক হায়ারার্কি করতে চাই। তাহলে দেখো এখানে হচ্ছে সেম টু সেম আসবে কী কী। প্রথম হচ্ছে আমার আসবে স্পিসিস, তারপরে আসবে জেনাস, তারপরে আসবে ফ্যামিলি, ফ্যামিলির পরে আসবে অর্ডার, অর্ডারের পর আসছে ক্লাস, ক্লাসের পর আসছে ফাইলাম, ফাইলামের পর আসছে কিংডম। ঠিক আছে, স্পিসিস, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স, জেনাস হোমো, ফ্যামিলি হোমিনিডি, হোমিনিডি। অর্ডার প্রাইমাটা, অর্ডার হচ্ছে প্রাইমাটা। ক্লাস ম্যামালিয়া, ফাইলাম কর্ডাটা, ফাইলাম কর্ডাটা। কিংডম অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া। তো এটা হচ্ছে আমার হিউম্যানসের, হিউম্যান বিংসের হচ্ছে সিস্টেমেটিক পজিশন, বা এটাকে হচ্ছে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে পারি। ঠিক আছে, তো আজকের টপিক এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আমি নেক্সট টাইম আবার আসবো।